মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, জননেত্রী, তিনি আজকে কতটা প্রাসঙ্গিক। এবং আমি আপনাকে একটা কথা বলে রাখি যে আমাদের সামনে সুযোগ আসলো বলে এই দেশের রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র ম্যানেজমেন্টে আমরা আসবো, এটা নিয়ে আমার আসলে কোন রকমের দ্বিধাও নেই, বিভক্তিও নাই। আমি জানি না অন্য কারো আছে কিনা, আমার নাই। আমি জানি আমরা ক্ষমতায় আসতে যাচ্ছি। আমার আশঙ্কার জায়গাটা যেই জায়গাতে, যেটা আমি গত বেশ কিছুদিন ধরে বলছি, যে আমরা আসার পরে কি করব। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে নিজু ভাই আপনি এই প্রশ্নটা কেন করছেন। আমি এইটা নিয়ে চিন্তিত। এই যে প্রশাসনকে ভেঙে ফেলেছে, জুডিশিয়ারিকে ভেঙে ফেলেছে, আমি এগুলোকে রিবিল্ড করব কিভাবে, আমি এইটা নিয়েই চিন্তিত। আমি ক্ষমতা নিয়ে চিন্তিত না। আমি জানি উই আর কামিং সুন। ইউনুস আইদার ইন্টারনাল ডিল কিংবা পশ্চিমা প্রেসারে কোথাও না কোথাও প্রেতাত্মার মতো ঝুলে থাকবে। 5 তারিখের পরে আমি কয়েকটা পার্টিকুলার ছবি দেখে এই রাষ্ট্রকে জাজ করেছি। আপনি যখন একটা খারাপ কল্পনা করবেন, নোংরামো কল্পনা করবেন, আমি জানি আমার আর আপনার নোংরামো কল্পনা করারও লিমিট আছে একটা, যে পলিটিক্যালি এতটা খারাপ হতে পারে। কিন্তু আমি এটা ভাবিনি যে 80 বছর ঊর্ধ্বে একজন নারী পোশাক নিয়ে যে নোংরামি করা হবে, সেটা আমার কল্পনাতে আসেনি। সো এমন একটা রাষ্ট্রকে আপনাকে ডিল করতে হবে ক্ষমতায় আসলে। আপনি কি ঢাকা ইউনিভার্সিটির সমস্ত ছাত্রকে মেরে ফেলবেন? ব্র্যাক ইউনিভার্সিটির সমস্ত ছাত্রকে মেরে ফেলবেন? কেন মেরে ফেলবো? আন্দোলন করেছে বলে? নো। আমি কেমনে ডিল করব? এই যে আমাদের ব্যাপারে ছড়ানো হচ্ছে আমরা নাকি গণহত্যা করবো, তাহলে আমরা ডিল করব কিভাবে? 5ই অগাস্টের পরে আমার আসলে গত একটা বছর ধরে আমার অনেকগুলো ঘটনা, যেটার ফার্স্ট হ্যান্ড কিছু নলেজ থাকার কারণে আমি না আসলে অনেকগুলো জিনিস আমাকে সামনাসামনি বা ভেতর থেকে বোঝার, দেখার সুযোগ হয়েছে। তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে মাইনাস করবার জন্য, আরেকটু যদি বলি বড় আকারে, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে নানান ভাবে ভাঙবার জন্য আপনার পশ্চিমাদের চেষ্টা আর তাদের দেশীয় দালালদের মাধ্যমে তাদের এই এক্সিকিউশনের যে প্রচেষ্টা, এইটা আমার অনেকটা বলা যেতে পারে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। তারা কিভাবে কাজ করে, কিভাবে তাদের প্ল্যান গুলো হয় না হয়। হ্যাঁ, আমি গতকালকেও একটা কথা বলেছি, সেটা হচ্ছে যে এই যাত্রা দিস টাইম, যে ঘটনাটা আমাদের সামনে ঘটে গেল, এই পুরো যাত্রাতে প্রধানমন্ত্রীকে সরিয়ে দেবার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী তথা বাংলাদেশ আওয়ামী লীগকে ভেঙে টুকরো করবার এই চেষ্টাটা আপনার প্রবল ভাবে প্রতিরোধ করা গেছে। এবং এই প্রতিরোধটা করেছে কারা জানেন? এই প্রতিরোধটা করেছে হচ্ছে তৃণমূল, যাদের ঘামের গন্ধে অনেক নেতারা একসময় নাক ছিটকাতো, এই তুই এখানে কেন, ওইখানে কেন। যেই আমি ঘামের গন্ধ কেন বললাম, এটা একটা পবিত্র ঘামের গন্ধ, যেই ঘামটা দলের জন্য দিয়েছে, তার সমস্ত ঘাম, রক্তবিন্দু, সে তার প্রাণ, সে তার দলের জন্য দিয়েছে। এখনো এই তৃণমূলের একটাই কথা, আমি কোন নেতা মেতা বুঝি না, নেত্রী আমার একটাই, শেখ হাসিনা। আপনি তো ব্যক্তিগতভাবে অনেক গ্রুপে, অনেক জায়গাতে আপনারও একটা মিথস্ক্রিয়ার সুযোগ হয়েছে, ইন্টারাকশনের সুযোগ হয়েছে। আমি নিশ্চিত বলতে পারি আপনি আমার সাথে হয়তো একমত হবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আমাদের ফর্মাল একটা ব্যাপার, আসলে আমাদের আপা। আমাদের কাছে তিনি আমাদের আপা আসলে। সো উনি আমাদের ঐক্যের প্রতীক। তো আমি এই কথাটা কেন বলছি আপনাকে, এই কারণে বলছি যে পশ্চিমারা নানান ভাবে চেষ্টা করেছে যে দলেরই অন্যান্য অনেককে অ্যাপ্রোচ করবার মধ্য দিয়ে উনাকে সরিয়ে দিয়ে আরেকটা রাজনীতি করার জন্য, এবং অনেকে এটার জন্য গ্রেপ্তারও হয়েছে। তারা এই কথা শুনে নাই, এই ধরনের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে আমরা অনেককে জেলেও যেতে দেখেছি। আমি আর সেসব নাম আলোচনা করলাম না। এবং তারা যথেষ্ট অ্যাডামেন্ট ছিলেন যে মরে যাব কিন্তু নেত্রীকে ছাড়বো না। হ্যাঁ, ব্যাপারটা একজনই নেতা। এখন মুশকিলটা যেটা হয়েছে যে পশ্চিমারা ধরেন আমাদের এখানে প্রথমে অ্যাপ্লাই করেছে গত বছর জাকার্তা মেথড। জাকার্তা মেথডের কথা আমি এই কারণে বলি যে তারা এক ধরনের ফিয়ার অফ কালচার অফ ফিয়ার আমাদের তৈরি করেছে,
পুলিশকে হত্যার মধ্য দিয়ে, ফাঁড়ি লুটের মধ্য দিয়ে, এগুলো আমরা ইন্দোনেশিয়া যে ওই অপারেশনের সময়, পশ্চিম অপারেশনের সময়, যে আপনার যদি ফিয়ার তৈরি করা যায় কোন একটা আন্দোলনের সময়, সেটা মানুষের অনেক গেঁথে থাকে, এতে করে অনেকেই সাহস হারিয়ে ফেলে। গত বছর পুলিশ হত্যা, থানা লুট, আমাদের নেতা কর্মীদেরকে হত্যা, এটারই অংশ। এই জায়গাটাতে তারা ভেবেছে যে আমরা একটা লম্বা সময়ের জন্য ভয় পেয়ে যাব, আমাদের আসলে রাজনীতিতে ফেরা হবে না। নাম্বার ওয়ান, ইরানিয়ান একটা মেথড আছে। রেজা শাহ পাহলভি যখন আপনার 1979-এ দেশ ছাড়েন, ইরান ছাড়েন, সেই সময় আমরা দেখেছি যে ওই আন্দোলনটা মূলত দানা বেঁধেছিল তৎকালীন বাম পার্টিগুলোর আপনার মাধ্যমে। কোন এক কারণে আমরা দেখেছি যে সেটা চট করে আয়াতুল্লাহ খোমেনির করায়ত্তে চলে আসে, একটা ইসলামিক বিপ্লবের মতো চলে আসে। বাংলাদেশেও এই এবং খুব বাড়িয়ে না বললে আমি বলবো যে গতকালকে আমি আমার একটা ভিডিওতে বলেছি, ফলে এখানে আমি রিটারেট না করি। সোজা কথা হচ্ছে যে বড় বড় জায়গা থেকে একটা ইসলামী বিপ্লবের ট্রাই করা হয়েছিল, এবং এদের একটা লক্ষ্য বস্তু ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালি আওয়ামী লীগ ঠেকাও, আর একটু বাড়িয়ে বলে শেখ হাসিনা ঠেকাও। ব্যাপারটা এমন, যখন আজকে আমরা পশ্চিমা বিশ্বে এক বছরের মাথাতে আমরা শোনা শুরু করলাম, আমার ধারণা প্রথম মহানমন্ত্রের ভেতরে আমরা শোনা শুরু করেছি আগেই ভালো ছিলাম। এই আগেই ভালো ছিলাম এটি একটি লাইন না আপা, এটি একটি কবিতার ছন্দ। আমাদের এমন একটা সময় আসবে যে আগেই ভালো শব্দটা আমাদের কাছে মনে হবে পৃথিবীর মধুরতম শব্দগুচ্ছ, কারণ এটা আমরা এমন ভাবে শোনা শুরু করলাম এবং মানুষ এমন বলা শুরু করলো যে এটি যেন চারিদিকে ছড়িয়ে পড়লো যে আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম। এবং এই আগেই ভালো ছিলামকে বন্ধ করার জন্য রিকশালা পর্যন্ত গ্রেফতার হয়েছে। রিকশালা আগে ভালো ছিলাম কেন বললো? কৃষক আগে ভালো ছিলাম, পারলে কাককে গ্রেফতার করে, পাখিকে গ্রেফতার করে, ওরাও বা কেন এসব কথাবার্তা বলে? তো আজকে যখন পশ্চিমা বিশ্ব মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎকার প্রচার করছে, বিভিন্ন জায়গাতে তার বক্তব্যগুলো প্রাসঙ্গিক হচ্ছে, ওদের ধারণা ছিল যে পাবলিক রিলেশন, পিআর ওদের দখলে। হ্যাঁ, আন্তর্জাতিক মিডিয়া, আন্তর্জাতিক খেলোয়াড়, তো আন্তর্জাতিক খেলোয়াড়ের দখলে। তো আন্তর্জাতিক খেলোয়াড় জানে না ট্রাম্প দিলে ওভার ট্রাম্পও হয়, হ্যাঁ তার উপরে হয় আর কি। হ্যাঁ, তো এন্ড অফ দ্য ডেতে মাননীয় প্রধানমন্ত্রী এতটাই প্রাসঙ্গিক, এবং বাংলাদেশ আওয়ামী লীগের গোড়া কতটুকু শক্ত, এটি ৭৭ দলের পূর্ণ দল আপা। আপনি এই দলকে আপনি এই দলকে যদি এই দলের 10,000 নেতাকে আপনি হত্যা করেন রাস্তার মধ্যে, এই দলের 10,000 নেতাকে হত্যা করলেও বাংলাদেশের কোন দল তাদের সাথে পারবে না একক ভাবে। তা না হলে ওদের সুরটা এমন কেন যে আমাদের ভিতরে অনেক ডিফারেন্সেস আছে, অনেক অপিনিয়ন আছে, এগুলা বাদ দিয়ে আওয়ামী লীগ ঠেকাও। আজকে বিএনপি এমন বাটে পড়েছে, আমরা আসবো হয়তো বা সেসব কথায়। আজকে বিএনপি রাজনৈতিক ভাবে অনেকটা এমন যে 10 বছরের বাচ্চা 50 বছরের বাচ্চাকে সহবত শেখাচ্ছে, আজকে মানে আদব কায়দা শেখাচ্ছে এই এনসিপি। দেখেন কিভাবে বিষ খেয়ে বিষ হজম করছে, এমনকি সংবিধানের মানে সংবিধান চেঞ্জ করে ফেলছে, সেখানে আপনার মেনে নিতে হচ্ছে তাদের। তাদের নোট অফ ডিসেন্ট মানছে না, সেটাও তাদের মেনে নিতে হচ্ছে। মিষ্টি মিষ্টি কথা বলছে, এমন তো হবার কথা ছিল না, আমরা তো এমন করিনি। কি মিষ্টি করে বলছে, এমন তো হবার কথা ছিল না। কেন করছে? তারা ভাবছে যে তারা এন্ড অফ দ্য ডেতে একবার খালি আপনার ইলেকশনটা হয়ে গেলেই তো তাদের হয়ে গেল, ক্ষমতায় চলে যাবে। কিন্তু তারা জানে না, তাদের হয়তো বা জানা নাই যে পশ্চিমা প্ল্যান তাদেরকে আনা না। পশ্চিমা প্ল্যান হচ্ছে এনসিপি এবং জামাতকে কেন্দ্র করে আগাচ্ছে। এটা বলতে বলতে গলা ফাটিয়েছি। এটা আসলে আমাদের জন্য আরেকটা চ্যালেঞ্জ। মানে এখন যেমন এদেরকে হটিয়ে বাংলাদেশকে স্বাধীনতা বিরোধীর কাছ থেকে মুক্ত করা যেমন একটা বড় চ্যালেঞ্জ, তেমনি এই মানে গুটি কত আসলে হয়তো আমরা দেখছি, কিন্তু তাদের সাথে তো আসলে অনেক বড় একটা গ্রুপ রয়ে গেছে যারা হয়তো বিভ্রান্তির মধ্যে পড়ে প্রোফাইল লাল করেছিল। কিন্তু এই লাল করার মনস্তত্ত্বটা আমাদের কোনো না কোনো ভাবে বুঝতে হবে। এই মনস্তত্ত্বকে আসলে মাইনাস করা যাবে না। দেখেন, আপনি একজন অত্যন্ত নামকরা অভিনয় শিল্পী। আপনার ঘরে ফারুকিরা যে নিঃশ্বাস ফেলছিল, বাঁধনরা যে নিঃশ্বাস ফেলছিল, বা এদের মতো ট্র্যাশ গুলো নিঃশ্বাস ফেলছিল, হয়তো বা আপনি আগে থেকে বুঝতে পেরেছেন। কিন্তু আপনার মতো এরকম অনেক মানুষ আছেন মুক্তিযুদ্ধের পক্ষে,
প্রগতিশীল, তারা কিন্তু এই রূপটা কখনো দেখেনি। না। তো আমরা যখন ভবিষ্যতে এই দেশকে আবার পরিচালনা করার সুযোগ পাবো, আমরা তো জেনে গেছি যে আমাদের শরীরে একটা ক্যান্সার আছে, একটা সামগ্রিক অর্থে। আমরা কেমোথেরাপি দিব, নাকি এটাকে প্রোটন থেরাপি দিব, নাকি এটা ব্রেকিথেরাপি করব, আমাদেরকে সেই আলাপে যেতে হবে। আমাদের পেছনে যে হিজবুত তাহরীর নিঃশ্বাস ফেলেছিল, আপা আমি আর আপনি তো চিনতে পারিনি। আমরা ভেবেছি তারা ব্যান পার্টি, তারা বাদ, ওই মাঝে মধ্যে অনলাইনে মিটিং করে শেষ। জামাতকে, বিএনপি কে, আমি বিএনপির কথা বাদ দিলাম, জামাত যে ধরেন এই যে আজকে তাজুলের ট্রাইব্যুনাল, এই যে এই র্যাট যারা বলে এসেছে বিচার আন্তর্জাতিক না, নিরপেক্ষ না, এতদিন ধরে এগুলো নিয়ে লবিস করেছে, তারাই আপনার উপন্যাস পড়ে পড়ে বিচার করবে, এইটা তো আপা জানা ছিল না। সেটাই। সেটাই বলেছে কি। হ্যাঁ জি আপু বলেন। হ্যাঁ, এবং আমরা দেখছি যে এই জামাত যখন গণভোটের জন্য ভীষণ রকমের মরিয়া, তারপর আমরা দেখছি এদিকে বিএনপি যখন একরকম একটা অবস্থান নিয়েছে, আমাদের ইউনূসের আরেকটা খায়েশ দেখছি যে সে রাষ্ট্রপতি হতে চায়, অর্থাৎ ক্ষমতায় থাকতেই হবে তার, এবং থাকতেই হবে আর কি, রাষ্ট্রপতি হয়ে হলেও থাকতে হবে। তো এখন এই যে এইরকম একটা ফর্মুলার মধ্যে তারা আবার আইসিটি কোর্টও চালাচ্ছে। তো আমি আইসিটিতে পরে যাব, আমি আসলে ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার যে প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে, এবং উনি এই রাষ্ট্রপতি হওয়ার জন্য জামাতকে যেভাবে সুযোগ সুবিধা দিচ্ছে, শক্তিশালী করছে, ক্ষমতাশালী করছে, সেই জায়গাটা একটু জানতে চাই, এটা কিভাবে সম্ভব। আমরা আনমিউট করতে হবে নি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কিছু কথা আপনাকে একটু স্মরণ করাই। উনি পাবলিক মিটিং গুলোতে দেখবেন একটা কথা বলেন, এবং ব্যক্তিগত পর্যায়ে বলেন, আপা আমি নিশ্চিত আপনার অভিজ্ঞতা হয়েছে, সেটা তিনি বলেন যে ইউনূসকে তিনি একটা লম্বা সময় ধরে চেনেন। এই ইউনূস তার কাছে বলেছে নারীদের ক্ষমতায়ন করবে, এটা বলে তিনি, আপা তখন মন নরম হয়েছে, উনি ওই সময় অনুদান দিয়েছে, ক্ষমতায় ছিলেন, তার তো কিছু এক্সিকিউটিভ পাওয়ার আছে, তিনি তখন লোন স্যাংশন করেছেন, কারণ নারীদেরকে ফোন দিবেন, ফোনের মাধ্যমে। মনে আছে আপনার যখন আপনার বিল ক্লিন্টন এসেছিল, তখন চৌপাগ্রামে নিয়ে গেছে নারীদের, কারণ আমার তো একটা ব্যাপারে আমি দেখেছি যে ভীষণ দুর্বলতা আছে নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে। উনি কিন্তু এটা একটা মিশন হিসেবে নিয়েছে যে নারীদেরকে তিনি এই দেশে দাঁড় করাবেন। সেটার অংশ হিসেবে যখন ইউনূস এটা টের পেল, তখনই বলা শুরু করলো যে আমি নারীদের এরকম টেলিফোন হাতে দিব, ওরা এটা দিয়ে ব্যবসা করতে পারবে, ওদের ক্ষমতায়ন, ওদের ব্যবসা। আপনারা দেখলেন যে এটা একটা চমৎকার ব্যাপার। তখন যেটা হলো, তখন আপনার অনেকগুলো টাকা সেখানে লোন দেওয়া হয়েছে, 400 কোটি টাকা, এরপরে কয়েকটা ধাপে দেওয়া হয়েছে। তো আপা কিন্তু এই ইউনূসকে খুব ভালো করে চেনেন, সেই চেনা থেকে উনি কিন্তু অনেক ব্যক্তিগতভাবে বলেছে, শোনো ও ক্ষমতার আংটাতে কোনো না কোনো ভাবে থেকে যাবে। ও একটা লোক আপনার 60 বছর বয়স হলে তাকে একটা ব্যাংকের পরিচালক পদ ছাড়তে হয়, ঠিক আছে। আপনি আমাদের এমনি এই ব্যাপারে আসলে আপনি যদি কখনো আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডক্টর আতিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, কখনো যদি তার একটা সাক্ষাৎকার নিতে পারেন বা তাকে আনতে পারেন, আপনি দেখবেন যে তিনি এগুলোর ব্যাখ্যা কিভাবে দেন। কারণ উনি যখন গভর্নর ছিলেন, মূলত ওই ইনিশিয়েটিভটা কিন্তু আতিউর স্যারদের সময়টাতে নেওয়া। কেমন যে সে বাংলাদেশ ব্যাংকের সে আপনার অবৈধভাবে গ্রামীণ ব্যাংকের পরিচালক হিসেবে বসে আছে, 60 বছর হয়ে গেছে, নড়াচড়ার নাম নেই। এবং মজার ব্যাপার হচ্ছে গভর্নমেন্টও কিন্তু সে সময় মামলা করেনি, সে কোর্টে গেছে, সে মামলা করেছে, গভর্নমেন্ট রেসপন্স করেছে। কিন্তু আমি আপনাকে এই তথ্য থেকে যেটা বোঝানোর চেষ্টা করেছি, একটা ব্যাংকের পদ থেকে সে পুরো দেশকে সে উথাল পাতাল করে ফেলেছে 2011-12 সালের দিকে, ইফ ইউ ক্যান রিমেম্বার। তাহলে দেশের পদ সে পাওয়ার পরে এটা ছাড়বে? বলে না যে ওই যে জম্বি হয়েও ঝুলে থাকবে। হ্যাঁ, রাষ্ট্রপতি হওয়ার কোনো অপশন আছে তার? রাষ্ট্রপতি হওয়ার অপশন যেটা হচ্ছে যে, হ্যাঁ মানে যদিও সে কথিত প্রধান উপদেষ্টা হিসেবে এখানে আছে, ওই যে আপনার আগের একটা মডেল হয়তো বা ফলো করতে পারে শাহাবুদ্দিন আহমেদের, যে ঠিক আছে পরবর্তী সময় তাকে, এবং জামাতের সাথে যেই কথাটা বলছেন, জামাতের সাথে হয়তো তার এই ধরনের এক ধরনের সন্ধি হয়েছে, এক ধরনের ইনার কন্ট্রাক্ট হয়েছে, যেটা আমরা জানি না। তবে আমার কাছে মনে হয় যে
এই প্রধান উপদেষ্টা পদ ছাড়বে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আপনি রাষ্ট্রপতি পদের ব্যাপারটা, কারণ ওইখানে তো ক্ষমতা কম। আমার কাছে মনে হচ্ছে যে ফেব্রুয়ারি ইলেকশন নিয়ে আমার যত মানে মিশ্র প্রতিক্রিয়া আছে, আমার মধ্যে যথেষ্ট সন্দেহ আছে। আর এই ইলেকশন নিয়ে এমন আপনার যেখানে ধরেন এটি একটি ইনক্লুসিভ ইলেকশন নয়, বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল বা আরেকটি দল জাতীয় পার্টি তারা কেউই থাকছে না, এখানে আপনার বিএনপি আর জামাত ইলেকশন করছে। এখন বাংলাদেশের মানুষ যদি বিএনপি আর জামাতের ইলেকশন দেখার জন্য ভোট দিতে যায়, সেটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু প্রশ্নটা যে জায়গাতে ছিল যে ইউনূসের প্রেসিডেন্ট হওয়া, মানে এখানে প্রেসক্রিপশনের জায়গাটা কিন্তু ব্যাপার হচ্ছে পশ্চিমা প্রেসক্রিপশনটা। আমি আপনাকে বলি, পশ্চিমাদের সহজ প্রেসক্রিপশন হচ্ছে তারা জামাত ইসলামী এবং এনসিপির সমন্বয়ে একটা গভর্নমেন্ট আনতে চায়। সিম্পল। বিএনপি কে তারা অ্যালাউ করতে চায়, কিন্তু তারেক রহমানকে তারা অ্যালাউ করতে চায়। এটা হচ্ছে তাদের পলিসি, যদিও তাদের সাথে নেগোসিয়েশনটা বজায় আছে। এটা আমার পার্সোনাল নলেজ, ব্যক্তিগত নলেজের কথাটা আমি আপনাকে বললাম। তো এইরকম একটা জায়গাতে ইউনূসকে নিয়েও পশ্চিমাদের একটা আপনার, কারণ ও তো হচ্ছে পশ্চিমাদের একটা এজেন্ট, ফলে পশ্চিমাদের একটা টোটকা থাকবে যে ইউনূসকে তোমার এমন একটা জায়গাতে রাখতে হবে যাতে আমরা ইজি অ্যাক্সেস করতে পারি।